কাল প্রথম দফায় ১৪০ উপজেলা নির্বাচন, চলছে ভোটের সরঞ্জাম বিতরণ। মন্ত্রী এমপির স্বজন ইস্যুতে কিছুটা নমনীয় আওয়ামী লীগ। বিশিষ্ট পদধারীদের সন্তান হওয়ার কারণে, স্ত্রী হওয়ার কারণে তারা যদি নির্বাচন করেন, এটিকে দৃষ্টিকটু দেখায়। ঝড় শিলাবৃষ্টিতে লন্ডভন্ড মুন্সিগঞ্জ, হবিগঞ্জের কয়েকশো হেক্টর জমি। ঘূর্ণিবাতাসে নুয়ে পড়েছে হাওরের পাকা ধান, সরকারি সহায়তা চায় কৃষক। কারণে আমাদের ফসলের জমি খুব ক্ষতিগ্রস্ত। ধান জড়াইছে, বাতাসে ধান ফেলাই দিচ্ছে। শিলাবৃষ্টির পরে আমরা খেতে আসলাম, আসার পরে দেখি আমাদের কোনো কিচ্ছু নাই। মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্তি বন্ধ করায় বিপাকে অনেকে। অভিমত একজনকেও বাদ রাখা ঠিক হবে না, আর সুযোগ দিতে নারাজ মন্ত্রী। আমার নিজের যে কোম্পানি ঢাকা উত্তর মুক্তি বাহিনী, এখানে যারা আছে তাদের মধ্যে অনেকে বাদ পড়েছে। আমি নিজে সাক্ষী দেওয়ার পরেও হয়। আমার ব্যক্তিগত আমি মনে করি না যে 50 বছর পরে আরও সুযোগ দেওয়া উচিত। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস, শর্ত পূরণ হয়নি ব্যাখ্যা ইসরায়েলের। রাফায় রাতভর বিমান হামলায় নিহত শিশুসহ 12। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা। যেমনটি প্রথম শিরোনামে জানালাম, কাল ১৪০ উপজেলায় প্রথম ধাপের নির্বাচন এবং শেষ মুহূর্তের তোড়জোড় চলছে। আজ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যাচ্ছি বরিশালে, সহকর্মী কাউসার আহমেদ অপেক্ষা করছেন। কাউসার, বরিশাল সদর আর বাকেরগঞ্জে তো কাল নির্বাচন, সরঞ্জাম যে পৌঁছানোর কথা বলছিলাম, সেগুলো বুঝে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিড় কেমন দেখছেন? বৃষ্টি, আর একদিন পরেই কিন্তু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় বরিশাল জেলায় 2টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং 2 উপজেলায় প্রায় 5 লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। এবং বেশ কয়েকদিন আগে কিন্তু উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছিল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এবং আজ সকাল থেকে এই যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে, ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং অমোচনীয় কালি থেকে শুরু করে যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, সেগুলো কেন্দ্রে কেন্দ্রে চলে যাওয়ার কথা রয়েছে। সকাল 10টা থেকেই এই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, তবে এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারা বলেছেন যে আসলে কিছুটা বিলম্বে এই কার্যক্রম শুরু হবে। আমি রয়েছি বরিশাল সদর উপজেলা এবং এখান থেকে যারা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যারা আনসার সদস্য, পুলিশ সদস্য, তাদের হাতেই মূলত এই যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে সেটি বুঝিয়ে দেওয়া হবে। এবং সবগুলো কেন্দ্রের যারা দায়িত্বে রয়েছেন তারা ধীরে ধীরে সদর উপজেলা পরিষদে আসতে শুরু করেছেন এবং সবাই আসার পরে তাদেরকে সংক্ষিপ্ত একটি ব্রিফিং করা হবে। সেই ব্রিফিংয়ের পরেই তাদের হাতে যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে সেটি বুঝিয়ে দেওয়া হবে। এবং বরিশাল সদর উপজেলায় ৬৮টি কেন্দ্র রয়েছে এবং ৬৮টি কেন্দ্রের মধ্যে 2টি কেন্দ্র রয়েছে দুর্গম এলাকায়। এবং এই দুর্গম এলাকায় যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু আজই ব্যালট পেপার দিয়ে দেওয়া হবে এবং আগামীকাল যে বাকি ৬৬টি কেন্দ্র রয়েছে সেখানে আসলে ব্যালট পেপার পৌঁছে যাবে আগামীকাল সকালে। এবং বাকেরগঞ্জেও কিন্তু একই কার্যক্রম চলছে। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ কাউসার। এ পর্যায়ে আমরা কুষ্টিয়ায় যাচ্ছি, সেখানে সহকর্মী রুহুল আমিন বাবু অপেক্ষা করছেন। রুহুল, কুষ্টিয়া সদরে যেহেতু নির্বাচন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যে নির্বাচনী সরঞ্জাম সেটি পৌঁছানোর প্রক্রিয়া কতদূর দেখছেন এবং নির্বাচনী সকল সরঞ্জাম এসে পৌঁছেছে কিনা ঠিকঠাক মতো, সেটিও জানতে চাচ্ছি। বৃষ্টি, ইতিমধ্যেই কুষ্টিয়া সদর উপজেলার হলরুমে নির্বাচনের যে সব সরঞ্জামাদি সেগুলো সম্পূর্ণটি এসে পৌঁছেছে, কিন্তু প্রিজাইডিং অফিসার এখন পর্যন্ত না আসার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি আসার পরেই বিতরণ কার্যক্রম শুরু হবে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, আসলে কুষ্টিয়া সদর উপজেলার আগামীকালকেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়াতে 2টি উপজেলায়, সেটি কুষ্টিয়া সদর উপজেলা এবং খোকসা উপজেলা। আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি, কুষ্টিয়া সদর উপজেলার 13টি ইউনিয়নে 145টি ভোট কেন্দ্র রয়েছে এবং খোকসা উপজেলায় 10টি ইউনিয়নের
50টি ভোট কেন্দ্র রয়েছে এবং কুষ্টিয়া সদর উপজেলায় 4,20,000 ভোটার রয়েছে এবং খোকসা উপজেলাতে 1,16,000 ভোটার রয়েছে। এইসব ভোট কেন্দ্রগুলোতে আসলে কুষ্টিয়া সদর উপজেলাতে এমন ঝুঁকিপূর্ণ তেমন কোনো কেন্দ্র নেই। এখন খোকসাতেও সেরকম কোনো ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্রের তথ্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও দেওয়া হয়নি বা সেরকম ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্রও নেই, যে কারণে সবগুলো আসলে প্রশাসনের নিয়ন্ত্রণে আছে এবং সবাই এই খোকসা উপজেলা এবং কুষ্টিয়া সদর উপজেলার সব কেন্দ্রগুলোতে আজকেই কিছুক্ষণ পরেই আসলে এই ভোটের সরঞ্জাম কার্যক্রম পৌঁছানো শুরু হবে। আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রুহুল। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের সন্তান আর স্বজনের প্রার্থী হওয়ার বিষয়ে কিছুটা নমনীয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বজনদের মধ্যে ত্যাগী কর্মীরা ভোটে দাঁড়াতে পারবেন, তবে স্ত্রী সন্তানদের বিষয়ে কোনো ছাড় নেই। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনও মাঠে কয়েকজন মন্ত্রী এমপির সন্তান, এমনকি কোথাও কোথাও এমপি পুত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী। যারা সিদ্ধান্ত মানছেন না তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে, আর যার প্রতিফলন থাকবে ভবিষ্যৎ রাজনীতিতে। বাকিটা জানাবেন সহকর্মী তাওহিদ মিথুন। উপজেলা নির্বাচনে প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের ভেতরে এখনও চলছে আলোচনা সমালোচনা। সামনেই প্রথম ধাপের নির্বাচন, শুরু হয়েছে দ্বিতীয় ধাপের মনোনয়ন প্রক্রিয়া, কিন্তু এখনও কিছু মন্ত্রী এমপি সন্তান স্বজনরা প্রার্থী হয়ে আছেন ভোটের মাঠে। এ বিষয়ে দলীয় সভাপতির নির্দেশনা ছিল আগে থেকেই। সবশেষ বৃহস্পতিবার সংসদীয় দলের সভায় মুখ খোলেন প্রধানমন্ত্রী। জোর দিয়ে বলেন, মন্ত্রী এমপির স্ত্রী সন্তানরা প্রার্থী হতে পারবেন না। দীর্ঘদিনের ত্যাগী নেতা ছাড়া অন্যদের প্রার্থী হতে নিরুৎসাহিত করেছেন। এরপরও ভোটের মাঠে আছেন কয়েকজন মন্ত্রী এমপির সন্তান ও স্বজনরা। সম্প্রতি নোয়াখালীতে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই ভাগিনা। মাঠে পুরোদমে প্রচারণা চালাচ্ছেন এমপি একরাম চৌধুরীর পুত্র। মাদারীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য স্থানীয় এমপি শাহজাহান খানের ছেলে। তাদের দাবি, নিজ যোগ্যতাতেই হয়েছেন প্রার্থী। স্বজনদের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী এই তিনজন করতে পারবে না, তারপরে তো অনেকে করে। আমার বেলা কেন এই অবস্থা? তো আমি তো বাগিনা হিসাবে রক্তের মধ্যে পড়ি না, আত্মীয়তার মধ্যে পড়ি না, আত্মীয় হই নিকট আত্মীয়ের মধ্যে পড়ি না, তা আমি নির্বাচন করতে পারবো। আমার আব্বা যেভাবে আপনাদের সেবা করেছে, আপনাদের জন্য কাজ করেছে, উপজেলার জন্য কাজ করেছে, ঠিক সেভাবেই আমি আপনাদের জন্য কাজ করতে চাই। সমাজের সকল পর্যায়ের মানুষের মধ্যেই একটি উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, আনন্দ দেখতে পাচ্ছি আমি নির্বাচনে নামার পর থেকে। দলের সাধারণ সম্পাদক এরই মধ্যে স্পষ্ট করেছেন, যারা সিদ্ধান্ত মানছেন না তাদের প্রতি দলের সমর্থন নেই। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা, তো সেখানে প্রশ্নটা হচ্ছে আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কিনা, সম্মতি আছে কিনা, আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছি কিনা। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের দাবি, দলের প্রধানের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এরই মধ্যে অনেক মন্ত্রী এমপির সন্তান স্বজনরা ভোটের মাঠ থেকে সরে গেছেন। যারা কোথাও রাজনীতি করে না, শুধুমাত্র বিশিষ্ট পদধারীদের সন্তান হওয়ার কারণে, স্ত্রী হওয়ার কারণে তারা যদি নির্বাচন করেন, এটিকে দৃষ্টিকটু দেখায়। এবং আমাদের আওয়ামী লীগের মূল শক্তিটাই হচ্ছে আমাদের তৃণমূল, যারা জমি বিক্রি করে আওয়ামী লীগ করেছেন, ফসল বিক্রি করে আওয়ামী লীগ করেছেন, নিজের পরিবারকে বঞ্চিত করে আওয়ামী লীগ করেছেন। এই মানুষগুলো একটু মর্যাদা চায়। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে নিয়েও কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। আসলে রাজনৈতিক দল আওয়ামী লীগ একটি পরিবার, এখানে শাস্তির নানাবিধ সিস্টেম আছে। এখানে কোনো শাস্তি প্রকাশ্য হয়, কোনো শাস্তি অপ্রকাশ্য হয়। তো যারা নির্দেশনা অমান্য করবেন তারা নিঃসন্দেহে কোনো না কোনোভাবে শাস্তি বা তিরস্কারের আওতায় আসবেন। আলোচনা সমালোচনা আর শঙ্কা কাটিয়ে উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক করতে মন্ত্রী এমপিদের প্রভাবমুক্ত ভোট আয়োজনের দাবি জানিয়েছেন প্রার্থীরা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। পাবনার সূর্যনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন সহ 10 জনকে আটক করেছে র্যাব 12। সোমবার রাতে চর ভবানীপুর এলাকা থেকে তারা আটক হয়। র্যাব 12 কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানিয়েছেন,
নির্বাচন উপলক্ষে নিয়মিত টহল দিচ্ছিল ব্যাটালিয়নে। আর এ সময় সন্দেহ হয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের গাড়িতে তল্লাশি চালানো হয়। 2 ব্যাগ ভর্তি 22,82,000 টাকা জব্দ করা হয়। প্রাথমিক ধারণা, ভোটারদের প্রভাবিত করতে বিপুল অর্থ ব্যবহার করা হচ্ছিল এবং ঘটনাস্থল থেকে প্রার্থীসহ 10 কর্মী সমর্থককে আটক করা হয়। শিগগিরই আইনি ব্যবস্থাও নেওয়া হবে। এদিকে শাহিনকে আটকের খবরে তার সমর্থকরা সুজনগর থানা ঘেরাও করে। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে আমরা গাড়িতে বিপুল পরিমাণ অর্থসহ আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই বিপুল পরিমাণ অর্থ সে অসৎ উদ্দেশ্যে সে বহন করছিল, নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে। ঝড় শিলাবৃষ্টিতে লন্ডভন্ড মুন্সিগঞ্জ হবিগঞ্জের কয়েকশো হেক্টর জমির ফসল। ঘূর্ণি বাতাসে নুয়ে পড়েছে হাওরের পাকা ধান। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মৌসুমী শাকসবজিও এবং আর্থিক লোকসানের মুখে কৃষকের দাবি সরকারি সহায়তার। ঝড়ের পর স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলি জমিতে। মুন্সিগঞ্জের রমজানবেগ এলাকায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। শিলাবৃষ্টিতে মাটির সাথে মিশে গেছে 350 হেক্টর জমির ধান, কুমড়া, বাঙ্গি, তরমুজ সহ বিভিন্ন ফসল। প্রকৃতির রুদ্ররূপে দিশেহারা কৃষক। 4 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। 7 লক্ষ টাকা মাল হয়েছিল, আল্লাহ দিলাম, প্রচুর দেওয়া দিয়েছিল আল্লাহ। দিব কিছু দানা ফেনা, সেই ক্ষমতা আল্লাহ আমার নাই। গতকাল রাত্রে শিলাবৃষ্টির পরে আমরা খেতে আসলাম, আসার পরে দেখি আমাদের কোনো কিচ্ছু নাই, কোনো পাতা, কোনো গাছ কিচ্ছু নাই, শুধু বাঙ্গিগুলা হিলে নষ্ট করে ফেলছে। বটবুটি লাগাই না আছে, ফাট লাগাই না আছে, কচু লাগাই না আছে, ওই যে এরিধান লাগাইছে, এরিধান আমার গেছে গা, দইনছা লাগাইছে, নানান ফসল, সব কোনো ফসল নাই। ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। সরকার থেকে এখন পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের জন্য কোনো প্রণোদনা ঘোষণা হয়নি, যার জন্য আমরা কৃষক পর্যায়ে এখন পর্যন্ত সরাসরি কোনো প্রণোদনা দিতে পারছি না। শিলাবৃষ্টির আঘাত থেকে রক্ষা পায়নি হবিগঞ্জ সদর ও বানিয়াচং হাওরের পাকা ধান। বিস্তীর্ণ জমি জুড়েই দৃশ্যমান কালবৈশাখীর ভয়াল থাবা। ক্ষতিগ্রস্ত জমি থেকে ধান কাটতে শুরু করেছে চাষিরা। বেশিরভাগ জমির ধানে মিশে গেছে মাটির সাথে। পানির নিচে তলিয়ে রয়েছে জমি। মেঘলা আবহাওয়ায় শুকানো যাচ্ছে না কষ্টের ফসল। অতি শিলাবৃষ্টির কারণে আমাদের ফসলের জমি খুব ক্ষতিগ্রস্ত। আমরা কৃষক সব ক্ষতিগ্রস্ত। আমাদের যা ওই আগে কাটছিল, এখন বর্তমানে আমরা খুব ক্ষতিগ্রস্ততা আছি। শিলাবৃষ্টি ধান জড়াইছে আর বাতাসে ধান ফেলাই দিছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতির মুখে দিশেহারা কৃষকদের দাবি সরকারি সহায়তার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 2023 সাল থেকে মুক্তিযোদ্ধা তালিকায় নতুনভাবে নাম অন্তর্ভুক্তি বন্ধ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। ফলে আগের তালিকায় বাদ পড়া আসল মুক্তিযোদ্ধা আর নতুনভাবে তালিকাভুক্ত হতে চাওয়া মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার বিপাকে পড়েছে। মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলছেন, একজন বীর সেনানীকেও তালিকার বাইরে রাখা ঠিক হবে না। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক সাফ জানিয়েছেন, তালিকায় নতুনভাবে নাম লেখানোর আর সুযোগ নেই। কিশোরগঞ্জের আব্দুস সালাম রিকশা চালিয়ে জীবন ধারণ করেন। ছিলেন দেশের মুক্তি সংগ্রামের যোদ্ধা, কিন্তু নানা কারণে মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠাতে পারেননি। এখন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি চান, তাই প্রয়োজনীয় নথি ও জীবিত সহযোদ্ধাদের নিয়ে এসেছেন রাজধানীর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে। কিন্তু নতুন করে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করার প্রক্রিয়া বন্ধ করেছে সরকার। এখন আমার রিক্সা চালায় খাইতে হয়, বাচ্চা কাচ্চা লইয়া। আমি এখন পর্যন্ত তালিকাভুক্ত হইতে পারি না। কারণ আমি খুব কষ্টের মধ্যে আছি। যদি সরকার একটু আমার খেয়াল নেয়, আমি একটু বাঁচি। ভোলার কৃষক বনজামাই সিরাজ ও শ্যালক ফজলুর রহমানের গল্প এমন, কিন্তু তারাও পারছেন না মুক্তিযোদ্ধা তালিকায় নাম লেখাতে। কুমিল্লার প্রয়াত মুক্তিযোদ্ধা হাসান শহীদ বাবুলকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়। তার পরিবারও চেষ্টা করছেন, তালিকাভুক্ত হতে পারছেন না। সন্তান হিসেবে আমার একটাই দাবি, আমার বাবার যেন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান। উনি কেন স্বীকৃতি পাবে না? আমাদের সমস্ত ডকুমেন্ট থাকার পরেও
এইটুকু আমার দাবি, শুধু স্বীকৃতি না, ওনার আত্মার শান্তির জন্য। উনি ধুকে ধুকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, শুধু এই মনে কষ্ট পেয়ে যে উনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি। আমরা আবেদন চাই, আমরা আবেদন যাই, আমাকে আবেদন দিবে না, সরকার নিষেধ করে দিতে বলে। যদি আমরা সঠিক মুক্তিযোদ্ধা না হই তো আমাদের মুক্তিযোদ্ধা দিয়েন না। আমাদের বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছু নাই, ছেলেমেয়েরা খাইতে পারতে খুব কষ্টবিদ্ধ হয়ে গেছে। যাতে আমরা মুক্তিযোদ্ধার গেজেট পাইতে পারি, আমরা কাছে ফেরত জানে মঞ্জুর করা হোক। 2 লাখেরও বেশি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ভাতা দিচ্ছে সরকার। মন্ত্রণালয়ের হিসেবে 1,80,513 জন বেসামরিক মুক্তিযোদ্ধা আছেন। স্বাধীনতার 53 বছরে এসেও মুক্তিযোদ্ধাদের কেউ কেউ রয়ে গেছেন তালিকার বাইরে। সবাইকে সুযোগ দেওয়া হোক এবং একটা আহ্বান জানানো হোক 1 বছরের সময় দিয়ে, যেই সময়সীমার মধ্যে আপনারা আবেদন করুন। আমার নিজের যে কোম্পানি ঢাকা উত্তর মুক্তি বাহিনী, ঢাকা শহর এবং সাভার, ধামরাই, কেরানীগঞ্জের অঞ্চলের, এখানে যারা আছে তাদের মধ্যে অনেকে বাদ পড়েছে। আমি নিজে সাক্ষী দেওয়ার পরেও হয়নি। আমার মনে হয় একজন মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়া উচিত নয়। 2023 সাল থেকে নতুন করে মুক্তিযোদ্ধা তালিকায় নাম নিবন্ধন স্থগিত রেখেছে সরকার। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 7 বার মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত হবার সুযোগ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের 53 বছর পরে নতুনভাবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করবেন, এখন সেই সুযোগ সঠিক হোক আর ব্যাটিক হোক, যদি সত্যিকার হয়েও থাকে তার ক্ষেত্রে আর আবেদন করার সুযোগ নেই, যেহেতু সে গত 53 বছরে এই সুযোগ গ্রহণ করেনি। সরকার বিবেচনা করবে কিনা বলতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন করতে পারে। তবে আমার ব্যক্তিগত আমি মনে করি না যে 50 বছর পরে আরও সুযোগ দেওয়া উচিত। তালিকা থেকে বাদ পড়া মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আপিল করেছেন। তাদের আবেদনের উপর শুনানিও হচ্ছে। তবে তালিকায় নাম লেখাতে ইচ্ছুক কিন্তু পারছেন না। তাদের জন্য করণীয় উচ্চ আদালতে মামলা করা। উচ্চ আদালত আদেশ দিলে তালিকাভুক্ত হতে বাধা থাকবে না। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। অনেক দর কষাকষির পর হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিলেও এখন নতুন অজুহাত দিয়ে টালবাহানা শুরু করেছে ইসরায়েল। এতদিন হামাসকে দায়ী করা দেশটি এখন বলছে যুদ্ধবিরতি প্রস্তাবে তাদের শর্ত পূরণ হয়নি এবং আলোচনা এগিয়ে নিতে কায়রোতে নতুন প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। এই ইস্যুতে নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুপক্ষ সম্মত হলেই কার্যকর হবে প্রায় 3 মাসের যুদ্ধবিরতি, আর জিম্মির বিনিময়ে মুক্তি পাবে ফিলিস্তিনি বন্দীরা। অবশেষে যুদ্ধবিরতি ইস্যুতে কিঞ্চিত আশার আলো। মধ্যস্থতাকারী 2 দেশের প্রস্তাবে রাজি হয়েছে হামাস। সেই খবরেই উল্লাসে মাতোয়ারা রাফায় আশ্রিত ফিলিস্তিনিরা। তবে আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। আগ্রাসন বন্ধ না করার নানা খোঁড়া যুক্তি হাজির করল নেতানিয়াহু প্রশাসন। দাবি প্রস্তাবটিতে উপেক্ষা করা হয়েছে ইসরায়েলি শর্ত। জানানো হয় আরও আলোচনার জন্য কায়রোয় পাঠানো হবে নতুন প্রতিনিধি দল। ইসরায়েলের দাবি দেওয়া একেবারেই উপেক্ষিত। যুদ্ধবিরতি প্রস্তাবে গ্রহণযোগ্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি আমরা। আলোচনা আরও ফলপ্রসূ করতে মিশর যাবে নতুন প্রতিনিধি দল। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফায় অভিযান চালানোর সিদ্ধান্ত শোনালো ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। ভাষ্য, হামাসের ওপর সামরিক চাপ প্রয়োগই জিম্মি উদ্ধারের একমাত্র উপায়। ইসরায়েল প্রতিটি প্রতিক্রিয়া গুরুত্বের সাথে বিবেচনা করছে। আমাদের মূল লক্ষ্য জিম্মিদের নিজ বাড়িতে ফিরিয়ে আনা। পাশাপাশি গাজা উপত্যকায় চলমান থাকবে অভিযান। তবে নতুন অভিযান ঠেকাতে তৎপর ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ইস্যুতে হামাস সম্মত হওয়ার পরই নেতানিয়াহুর সাথে ফোনালাপ সেরেছেন বাইডেন। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি ও অভিযান ইস্যুতে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। কেরেম শালোম ক্রসিং খুলে দিতেও রাজি হয়েছেন নেতানিয়াহু। রাফার ব্যাপারেও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, বারবার অভিযান না চালানোর অনুরোধ জানানো হয়েছে। দুপক্ষ ঐক্যমতে পৌঁছালে এবারের যুদ্ধবিরতি কার্যকর হবে 3 ধাপে। প্রথম দুটিতে 42 দিন করে প্রায় 3 মাস বন্ধ থাকবে যুদ্ধ। প্রথমেই মুক্তি দেওয়া হবে 33 জিম্মিকে। বিনিময়ে মুক্ত হবেন ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিরাও। তবে জানানো হয়নি সঠিক সংখ্যা। দ্বিতীয় ধাপে গাজা থেকে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনা। সে সময়ও হবে বন্দী ও জিম্মি বিনিময়। তৃতীয় ধাপে সংস্কার শুরু হবে উপত্যকার। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হলেও রাফায় অব্যাহত আছে ইসরায়েলের বিমান হামলা। রাতভর বোমাবর্ষণে 12 জনের প্রাণ গেছে।
এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা নিউজ। তাদের সম্প্রচারিত খবর বলছে, সোমবার রাতে তাল আল সুলতান এলাকায় বিমান হামলা চালানো হয়। একটি বসতবাড়ির উপরে বোমা বর্ষণ করা হলে 5 বাসিন্দার প্রাণ যায়, অনেকেই আহত হন। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকে। আশঙ্কা করা হচ্ছে এই প্রাণহানির সংখ্যা আরও বাড়বে। একই রাতে রাফার পশ্চিমাঞ্চলে মিসাইল ছোড়া হয়, তাতে শিশুসহ একই পরিবারের 3 সদস্যের মৃত্যু হয়। আগামীকাল তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠন বেসিসের দ্বিবার্ষিক নির্বাচন। 3টি প্যানেল থেকে 33 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আইসিটি খাতের কর অব্যাহতি, এই খাতের বিনিয়োগ, সহজ ঋণ প্রাপ্তির ইস্যুকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। অন্যদিকে প্রার্থীরাও বেসিসকে আরও যুগোপযোগী করার প্রতিশ্রুতি নিয়েই ভোট যুদ্ধে নেমেছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার তথ্য প্রযুক্তি খাত, আর এই শিল্পের উদ্যোক্তাদের সক্ষমতার উপরেই এর বাস্তবায়ন নির্ভর করছে। তবে আগামী জুলাই থেকে এই খাতের কর অব্যাহতি সুবিধা উঠে যাচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরেই অর্থায়নের জন্য ঋণ প্রাপ্তির জটিলতায়ও ভুগছেন উদ্যোক্তারা। তাই এবারে বেসিস নির্বাচনে এসব সংকট নিরসনেই অধিক গুরুত্ব পাচ্ছে প্রার্থীর সক্ষমতা। আমরা চাইবো যে কর অব্যাহতিটা অবশ্যই থাকবে এবং যে এটা আমাদের কল্যাণের জন্য অবশ্যই কার্যকর হবে। যেহেতু আমি কোর জায়গাটা নিয়ে কাজ করি, সো আমার প্রত্যাশা থাকবে এই প্রোগ্রামারদের জন্য যারা মূলত ইন্ডাস্ট্রির হার্ট, তাদের ব্র্যান্ডিংটা যেন বেসিস এবার প্রপারলি করতে পারে। ব্যবসায়ীদেরকে নিয়ে যারা কাজ করতে চায়, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করতে চায়, স্মার্ট বাংলাদেশকে যারা গড়তে চায়, তাদেরকে নিয়ে আসলে আমরা বেশি উৎসাহী।